ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অন্যান্য দিনের মতোই আজকে ক্লাস 10-এর বায়ুমণ্ডল চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা ক্লাস 10-এর নও, ইতিমধ্যে এই ভিডিওতে দেখছো, তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যাবে। যারা ক্লাস 10-এর আছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাহলে আগামী 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিছুটা হলেও উপকারে লাগবে। এই যে অংশটুকু আজকে আমরা পড়ব বা জানবো, এর থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কেও আমি এই আলোচনার শেষে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা চ্যানেলটি নতুন হবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তীতে তোমরা এই ধরনের আপডেট পেয়ে যাও। যারা ক্লাস 10-এর তারা অবশ্যই একটি লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো দেরি না করে আলোচনায় আসা যাক। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হলো তাপমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রথম আলোচনার বিষয় তাপমণ্ডল। আমরা এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, পৃথিবীটার উপর দিয়ে এই মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে, আর এইখান দিয়ে গেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা, এবং এই অংশের মধ্যে দিয়ে গেছে 23.5 ডিগ্রি দক্ষিণ বা মকরক্রান্তি রেখা। এই অংশের মধ্যে দিয়ে গেছে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা কুমেরুবৃত্ত রেখা, এবং এদিক দিয়ে গেছে 66.5 ডিগ্রি উত্তর বা সুমেরুবৃত্ত রেখা, এবং শেষে আছে সুমেরু বিন্দু এবং এদিকে আছে কুমেরু বিন্দু। এই কটা হচ্ছে গুরুত্বপূর্ণ অক্ষরেখা। অক্ষরেখা কটা না জানলে পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না। এরপর সূর্যের আপাত গতি লক্ষ্য করা যায়। এই উত্তর দিকে কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখার মধ্যে সূর্য সারা বছরে আসা যাওয়া করে। কখনো এখানে লম্বভাবে কিরণ দেয় এই রেখার উপর, কখনো এই রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, কখনো এই রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সারা বছরে যে আসা যাওয়া করে এটাকে সূর্যের আপাত গতি বলে। এই সূর্যের আসা যাওয়ার ফলে সূর্য যখন উত্তর গোলার্ধে থাকে তখন এই অংশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। কারণ কিরকমভাবে আলোটা আসে, তখন এই জায়গায় সূর্যের অবস্থান থাকে, তখন কি হয়, সূর্য এইভাবে আলোটা দেয়, এইভাবে কিরণ দেয়। তো এই জায়গা পর্যন্ত আলোটা আসে, এই জায়গাটা অন্ধকার থাকে 6 মাস। আবার সূর্য যখন এই জায়গায় আসে, এখান থেকে আলোটা এইভাবে তির্যক পর্যন্ত পড়ে, এই জায়গা পর্যন্ত এইভাবে তির্যকভাবে পড়ে, এই জায়গা পর্যন্ত আলোটা পৌঁছায়। এইখান থেকে এই অংশটা অন্ধকার থাকে 6 মাস। এবার সূর্য যে এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে কখনো 6 মাস এদিকে থাকছে, আবার এদিকে আসছে, এইভাবে সূর্যের আসা যাওয়ার ফলে পৃথিবী পৃষ্ঠের উপর তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে পৃথিবীর এই অংশের মধ্যে, এই জায়গাটার মধ্যে সারা বছর সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে বা লম্বভাবে পড়ে। তাই এই অংশটাকে বলা হয় উষ্ণমণ্ডল। অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকরক্রান্তি রেখা পর্যন্ত পৃথিবীর এই অংশটিকে বলা হয় উষ্ণমণ্ডল। এরপর এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 66 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এই অংশের মধ্যে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় তাপমাত্রা তুলনামূলক কম থাকে। এই অংশটা তাপমাত্রা তুলনামূলক কম থাকে। তাই এই অংশটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ, এটা কি উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এই অংশটা এটা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপর বাকি যে অংশটা 6 মাস দিন থাকে, যখন সূর্য এইদিকে থাকে তখন এখানে 6 মাস দিন থাকে, এখানে 6 মাস রাত্রি থাকে। আবার সূর্য যখন তার দক্ষিণ প্রান্তে চলে আসে তখন এখানে 6 মাস দিন থাকে, এখানে 6 মাস রাত্রি থাকে। যখন এই অংশে আর এই অংশে সূর্যরশ্মি প্রায় ভালোভাবে পৌঁছায় না, তীর্যকভাবেও পৌঁছায় না, তাই এই অংশগুলোতে ঠান্ডা এতটাই থাকে যে চারিদিকটা বরফ আবৃত থাকে। একে বলা হয় উত্তর হিমমণ্ডল, আর এই অংশ বলা হয় দক্ষিণ হিমমণ্ডল।
তা যখন সূর্য এই দিকে থাকে, যখন এই ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা আসে, তখন এখানে রাত্রিবেলাতেও সূর্যকে দেখা যায়। যেমন নরওয়ে হ্যামারফেস্ট বন্দরে রাত্রিবেলাতেও সূর্যকে দেখতে পাওয়া যায়। ঠিক ওই সময় দক্ষিণ গোলার্ধে সূর্যকে দেখতে পাওয়া যায় না। ওই সময় কি হয়, কারণ সূর্য থাকে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে তখন তাকে দেখা যায় না। আবার তখন আকাশে সূর্যের আলো বিচ্ছুরিত হয় এবং বিভিন্ন রঙের আলোর শিখা দেখতে পাওয়া যায়। ওটাকে বলা হয় অরোরা অস্ট্রালিস বা অরোরা বোরিয়ালিস। আশা করি তোমরা এই তাপমণ্ডল সম্পর্কে, পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে বিষয়টা বুঝতে পেরেছো। এরপর দ্বিতীয় টপিক সমষ্ণ রেখা। আমরা যদি ধরে নিই এটা পৃথিবী, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক। পৃথিবীর প্রত্যেকটি অক্ষাংশে সূর্যরশ্মির তাপীয় ফল এক, তাই প্রত্যেকটি অক্ষাংশের বছরের নির্দিষ্ট সময়ে গড় তাপমাত্রা ধরে নেওয়া হয়। অর্থাৎ জানুয়ারি আর জুলাই মাসে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশের গড় তাপমাত্রা যে সমস্ত জায়গায় সমান, এই সমান গড় তাপমাত্রা যুক্ত বিন্দুগুলিকে একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়। ধরে নিই আমরা এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই কটা জায়গায় তাপমাত্রা একই, তাই কি হয়, এগুলোকে এরকম করে রেখা দ্বারা যুক্ত করা হয়। আবার দেখা গেলো এখানে 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 এরকম তাপমাত্রা একই, এই রেখাগুলোকে এরকম করে যুক্ত করা হয়। এই যে রেখাগুলোকে যুক্ত করা হলো, এই রেখাগুলো কেন পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত? কারণ এটা অক্ষাংশের ভিত্তিতে নির্ণয় করা হয়। প্রত্যেকটি অক্ষাংশে সূর্যরশ্মির তাপীয় ফল প্রায় এক, তাই রেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। তাহলে সমষ্ণ রেখা কি? জানুয়ারি এবং জুলাই মাসে পৃথিবীর বিভিন্ন স্থানের গড় তাপমাত্রা যদি একই রকমের হয়, মানে যে সমস্ত এলাকার গড় তাপমাত্রা একই রকম, সেই বিন্দুগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাদেরকে বলা হয় সমষ্ণ রেখা। এগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, এগুলি একে অপরের সঙ্গে প্রায় সমান্তরালে বিস্তৃত এবং নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় এর মান তত কমতে থাকে। এবার এই সমষ্ণ রেখাগুলির ক্ষেত্রে এটা কি লক্ষ্য করা যায়? একটা হচ্ছে যখন সূর্য উত্তর বা দক্ষিণ দিকে যাতায়াত করে, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে সমষ্ণ রেখাগুলির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার জলভাগ ও স্থলভাগ থাকলেও সমষ্ণ রেখাগুলির আকার আকৃতিতে বা রেখা টানার ক্ষেত্রে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। কিরকম হয়? যেমন জানুয়ারি মাসে কি হয়, জানুয়ারি মাসে সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে, সেই সময় কি হয়, এই উত্তর গোলার্ধে সমষ্ণ রেখাগুলি নিরক্ষ রেখার দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি মেরুর দিকে বেঁকে যায়। আবার একইভাবে যখন জুলাই মাসে সূর্য উত্তর গোলার্ধে আসে, তখন সমষ্ণ রেখাগুলি দক্ষিণ গোলার্ধে নিরক্ষ রেখার দিকে বেঁকে যায় এবং উত্তর গোলার্ধে এরা মেরুর দিকে বেঁকে যায়, অর্থাৎ স্থান পরিবর্তন করে। এটাই হচ্ছে সমষ্ণ রেখা। আশা করি তোমরা সমষ্ণ রেখা সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে এটা গেল সমষ্ণ রেখা। এরপর আমরা আলোচনা করব গ্রিন হাউস। গ্রিন হাউস আলোচনা করার পূর্বে প্রথমেই আসি গ্রিন হাউস কথাটা কার সঙ্গে সম্পর্কিত। গ্রিন হাউস কথাটা সম্পর্কিত হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে। অর্থাৎ প্রায় 1850 সাল থেকে 2020 সাল পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা কোনো 50 বছরে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো 50 বছরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো 50 বছরে 2 থেকে 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। পৃথিবী পৃষ্ঠের এই তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। কি বলা হয়? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়ে থাকে। এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে যে গ্যাসগুলো দায়ী মূলত, সেগুলো কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস। কোন কোন গ্যাস দায়ী? জলীয় বাষ্প। কারণ কি করে? জলীয় বাষ্প কি করে? বায়ুমণ্ডলের তাপমাত্রা অধিক ধরে রাখে, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়, যা পৃথিবীর তাপমাত্রাকে বাড়ায়। কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন মনোঅক্সাইড CO, CFC ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন CH4, নাইট্রাস অক্সাইড N2O, এই ধরনের গ্যাসগুলো বায়ুমণ্ডলের তাপমাত্রাকে ধরে রাখে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে চলে। তাই এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। বোঝা গেল? এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় তার প্রভাব আমাদের উপর কি পড়ে? প্রথম প্রভাব কি হচ্ছে? পার্বত্য অঞ্চলে যে বরফ আছে
বা হিমবাহ আছে, সেই হিমবাহ গলতে শুরু করেছে। প্রায় 75 বিলিয়ন টন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করে দেখেছে যে প্রায় পৃথিবীর উপরে যে বড় বড় পর্বতগুলো আছে সেখান থেকে প্রায় 75 বিলিয়ন টন বরফ গলে গেছে। এমনকি মাউন্ট এভারেস্টের 13% বরফ গলে গেছে। মাউন্ট এভারেস্টের 13% বরফ গলে গেছে। এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে তার প্রভাব দেখা যায়। 2 নম্বর, মেরু অঞ্চলে কি প্রভাব দেখা যায়? মেরু অঞ্চলে বড় বড় বরফের চাইগুলো ভেঙে টুকরো হয়ে গেছে এবং সেগুলো গলতে শুরু করেছে, যার জল, সেই গলে যাওয়া জল সমুদ্রের দিকে আসতে শুরু করেছে। এমনকি লারসেন লারসেন নামক একটি বড় হিমবাহ, প্রায় লন্ডন শহরের মতো আকৃতি, সেটি গলে গিয়ে জল হতে শুরু করেছে। তাহলে হিমবাহ গলে যাচ্ছে। 3 নম্বর কি? সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কারণ এই যে অঞ্চলের বরফগুলো গলছে, একটা হচ্ছে পার্বত্য আর হচ্ছে মেরু, এই দুই অঞ্চলের যে বরফ গলছে, বলে জলটা কোথায় আসছে? বিভিন্ন সমুদ্র অঞ্চলে আসছে। তাহলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফল কি হচ্ছে? উপকূলবর্তী অঞ্চলগুলো ক্রমাগত ডুবতে শুরু করছে। পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলগুলি ডুবতে শুরু করছে, পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলের শহরগুলিও জলের তলায় বিলীন হতে শুরু করবে আগামী ভবিষ্যতে। এছাড়াও দ্বীপ রাষ্ট্রগুলি, যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র আছে, তারাও অদূর ভবিষ্যতে সমুদ্রের জলের তলায় বিলীন হয়ে যেতে পারে। 4 নম্বর কি? অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন ঘটছে। আগে যে জায়গায় মুষলধারে বৃষ্টি হতো, এখন বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। আগে যেখানে বৃষ্টি কম হতো, এখন সেখানে বৃষ্টি বেড়ে গেছে। বৃষ্টিপাতের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটছে। তার ফলে কি হচ্ছে? তার আবার হচ্ছে কি? কৃষি উৎপাদন ও পদ্ধতি। কৃষি উৎপাদন পরিবর্তন ঘটছে। আগে যে সমস্ত শস্য চাষ করা হতো, এখন তার পরিবর্তন ঘটে গেছে। যে পদ্ধতিতে চাষ করা হতো, সেই পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে। যে সমস্ত এলাকায় ব্যাপক বৃষ্টি হতো, সেখানে যে ধরনের ফসল চাষ হতো, এখন সেই জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় খরা সহ্যকারী ফসল চাষ করা হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় অক্ষাংশগত দিক থেকে কৃষি পদ্ধতি পরিবর্তন ঘটছে। আর কি হচ্ছে? দক্ষিণ গোলার্ধে দেখা যাচ্ছে কি? দক্ষিণ গোলার্ধে এল নিনো এবং লা নিনা এর প্রভাব দেখা যাচ্ছে। এল নিনোটা কি? এল নিনো হচ্ছে প্রায় 4 বছর অন্তর অন্তর আটলান্টিক মহাসাগরের পেরু চিলি উপকূলে এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, যার প্রভাবে জলবায়ুর একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পরিবর্তন ঘটে। যেমন ভারতবর্ষে মৌসুমী বৃষ্টিপাতের উপর প্রভাব পড়ে, সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর সমুদ্রের বাস্তুতন্ত্র প্রভাবিত হয়, সামুদ্রিক মৎস্য উৎপাদন ব্যাহত হয়। এই জলবায়ুকে পরিবর্তন করে এল নিনো। এই কথা হচ্ছে দুরন্ত বালক। এর প্রভাবে কোনো কোনো জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়, কোনো কোনো জায়গায় খরা সৃষ্টি হয়। এর ঠিক উল্টো পদ্ধতি হচ্ছে লা নিনা, শান্ত বালিকা। লা নিনা হচ্ছে শান্ত বালিকা। এটি হচ্ছে পেরু চিলি উপকূলে হাম্বল স্রোতের মতো একটা শীতল স্রোত প্রবাহিত হয়, যা এই অঞ্চলের জলবায়ুকে প্রভাবিত করে। এই যে এল নিনো এবং লা নিনো প্রবাহিত হওয়ার ফলে দক্ষিণ গোলার্ধে জলবায়ুর একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তাকে কি বলা হয়? এনসো, এল নিনো সার্দার্ন অসিলেশন, অথবা হচ্ছে দক্ষিণ গোলার্ধে জলবায়ুর একটা পরিবর্তনের প্রভাব। এনসো পরীক্ষায় পড়ে। এনসো কি? তাহলে প্রভাবগুলো কি কি? এগুলো সব হচ্ছে প্রভাব। গ্রিনহাউস কিভাবে প্রভাব বিস্তার করে। এই গ্রিনহাউসের প্রভাব বা এফেক্ট, এই কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? যে ফুরিয়ার নামক একজন বৈজ্ঞানিক, তিনি প্রথম এই গ্রিনহাউস এফেক্ট কথাটি ব্যবহার করেছিলেন। আশা করি গ্রিনহাউস কি, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি, কি কারণে ঘটে থাকে, এইগুলি কারণ, এই গ্যাসগুলি। এর পাশাপাশি পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য কিছুটা হলো আমরা দায়ী। অতিরিক্ত পরিমাণে গাছ কেটে দেওয়া, কনস্ট্রাকশন অথবা নির্মাণ কার্য করে তোলা, রাস্তাঘাট তৈরি করা, আমাদের অপরিকল্পিত কিছু কাজের জন্য পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে এবং এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়াতে সাহায্য করছে। এইগুলিকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। আর এর প্রভাব কি? এগুলো। এইভাবে যদি আমরা পৃথিবীকে ক্রমাগত উত্তপ্ত করে থাকি বা উত্তপ্ত করে চলি,
তাহলে পৃথিবী একদিন এত পরিমাণ গরম হয়ে যাবে যে মানুষের পক্ষে টেকা দেয়। যেমন দেখো এই 2022 থেকে 24 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। এখন দেখা যাচ্ছে গড় তাপমাত্রা প্রায় 35 থেকে 45 ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে, তবু মানুষকে সহ্য করতে হচ্ছে। এই জন্য আরেকটা প্রভাব কি, পৃথিবীর তাপমাত্রার বৈষম্য দেখা যাচ্ছে। এই এত পরিমাণ গরম বেড়ে যাচ্ছে এবং পৃথিবী যে পরিমাণ সূর্যের তাপ শোষণ করছে সবটা ছাড়তে পারছে না, তাই ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং তাতেও কি হয়, এই গ্যাসগুলো প্রধানত দায়ী। এই ছিল আজকের আলোচনা। এরপর তোমাদের সঙ্গে এখানকার যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে এতক্ষণ আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করলাম সেখান থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নাও। পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা যায় ও কী কী, এটা চিত্র এঁকে তোমাদের দেখাতে হবে। সমষ্ণরেখা কাকে বলে? উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমষ্ণরেখার আকৃতি কীরূপ হয়? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কে গ্রিনহাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? বিশ্ব উষ্ণায়নের কয়েকটি প্রভাব উল্লেখ করো। আমাদের দেশে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী হতে পারে? এল নিনো ও লা নিনা কী? এনসো কী? এই প্রশ্নগুলি এখান থেকে গুরুত্বপূর্ণ, তোমরা এগুলি খাতায় প্র্যাকটিস করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।